মধ্যযুগীয় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে লিখেছেন, যদি ভালো পাই মহিষা দই, চিনি ফেলি কিছু মিশায়ে খই, পাকা চাপা কলা করিয়া জড়ো, খাইতে মনের স্বাদ বড়। প্রাচীন যুগের কবি কালিদাস বলেছেন, পিশাচকেও ভোজন দ্বারা বাগে আনা যায়। কথাটা হাস্যরসাত্মক হলেও এর বাস্তবতা রয়েছে। পরবর্তীকালেও বহু কবি এবং লেখক সুযোগ পেলেই সুখাদ্যের ব্যাখ্যায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। প্রাচীনকালে রন্ধনশৈলীকে 64 কলার অন্যতম কলা বলে গণ্য করা হতো। বস্তুত রন্ধন শিল্প একটি গুরুত্বপূর্ণ সুকুমার কলা বলে গণ্য করা হতো। আদিম মানুষ সব খাদ্য কাঁচা খেতে অভ্যস্ত ছিল। আমিষ নিরামিষ সবই কাঁচা খেত। আগুন আবিষ্কারের পরবর্তী সময়ে কাঁচা ছেড়ে ঝলসে খেতে শুরু করলো। ক্রমশ মানুষের রুচি বদলাতে লাগলো। কাঁচা খাওয়ার বদলে রেঁধে খাওয়ার রীতি শুরু হলো এবং পরবর্তী সময়ে রান্নার প্রক্রিয়া নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হলো এবং সব আবিষ্কারের মতো রান্নার নতুন নতুন পদ আবিষ্কার হতে থাকলো। রন্ধনশিল্পীরা ক্রমশ খাদ্যের নানা রকম পদ সৃষ্টিতে ব্যস্ত হয়ে উঠলেন। সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালির খাদ্যাভ্যাসের মূল কাঠামোটি মোটামুটিভাবে ঠিক থাকলেও সময়ের ব্যবধানে ভারতবর্ষে তথা এ বঙ্গে নানা জাতিগোষ্ঠীর আগমন ও ঔপনিবেশিক আমলে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রতিনিয়তই যুক্ত হয়েছে নতুন নতুন সব অনুষঙ্গ। বিখ্যাত লেখক নিহাররঞ্জন রায় তার বাঙালি ইতিহাস বইটিতে লিখেছেন, ইতিহাসের উষাকাল হইতেই ধান যে দেশের প্রথম ও প্রধান উৎপন্ন বস্তু, সে দেশে প্রধান খাদ্যই হইবে ভাত, তাহাতে আশ্চর্য হবার কিছু নাই। মাছ ভাত ভক্ষণের এই অভ্যাস ও সংস্কার অস্ট্রিক ভাষাভাষী আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির দান। চীন, জাপান, পূর্ব দক্ষিণ এশিয়ার দেশ ও দ্বীপপুঞ্জ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীদের আহারের তালিকার দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশ এই হিসাবে কোন সভ্যতা ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। সর্বত্রই এই তালিকায় ভাত ও মাছেরই প্রাধান্য রয়েছে। মাংসের প্রতিও বাঙালির বিরাগ কোনোদিনই ছিল না। মাংসের মধ্যে হরিণের মাংস খুবই প্রিয় ছিল। ছাগলের মাংস বহুল প্রচলিত ছিল সমাজের সকল স্তরে। কিন্তু মাছই হোক আর মাংসই হোক অথবা নিরামিষই হোক, বাঙালির রান্নার প্রক্রিয়া যে ছিল জটিল এবং নানা উপাদান বহুল, তাহা নৈষদ চরিতের ভোজের বিবরণে সুস্পষ্ট। আর যেসব উদ্ভিদজাত তরকারি আজও আমরা ব্যবহার করি, তাহার অধিকাংশই যেমন বেগুন, লাউ, কুমড়া, ঝিঙে, কাঁকরোল, কচু প্রভৃতি আদি অস্ট্রেলীয় অস্ট্রিক ভাষাভাষী জনগোষ্ঠীরই দান। খ্রিস্টীয় 1500 শতকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ও বিশেষ করে পর্তুগিজ, ইংরেজ ও ফরাসিদের হাত ধরে বাঙালির হেসেলে ঢুকে পড়েছিল অনেক কিছুই। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাঁচামরিচ, কামরাঙা, আনারস ও আলু। ভোজন রসিক বলে বাঙালির সুখ্যাতি থাকলেও চট করে কোনো বিদেশি অনুষঙ্গ নিজের হেসেলে ঢোকাবে এতটা উদার বাঙালি কোনো কালই ছিল না। আর সেজন্যই পর্তুগিজ, ইংরেজ, ফরাসিরা ইউরোপ থেকে বহু কিছু নিয়ে এলেও সেগুলোকে নিজের করে নিতে বেশ সময় লেগেছিল বাঙালির। কিন্তু কলম্বাসের আবিষ্কার সেই গোলালু ভারতে আসে 1780 সালে।
1830 সালের দিকে আলুর ব্যাপক চাষাবাদ শুরু হয় ভারতবর্ষে। অনেকের মনে এটা আসতেই পারে যে মাছ, মাংস ও বহু রকম ব্যঞ্জনে বাঙালি কি ধরনের মশলা ব্যবহার করত। এ প্রসঙ্গে বলা যায়, সে সময় লোকজন তাদের রান্নার কাজে সাধারণ মশলাই ব্যবহার করতেন। প্রাচীনকালে মরিচ তো ভারতবর্ষে ছিলই না, সে কথা আগেই বলেছি। এই বঙ্গে 1600 সাল নাগাদ তরকারিতে মরিচ জনপ্রিয় হয়ে ওঠে। ভারতে মরিচ আসার আগে জালের জন্য গোলমরিচ ও আদা ব্যবহৃত হতো। অন্যান্য মশলা যেমন ধনে, জিরা এগুলো তো ছিলই, আরও ব্যবহৃত হতো হলুদ। গরিব মানুষ সাধারণ মশলা ব্যবহার করলেও উঁচু শ্রেণীর মানুষ কিন্তু তাদের রান্নায় ব্যবহার করতেন শতেক রকম মশলা। আবুল ফজল লিখেছেন, তখন ঘিয়ের মাত্রাহীন ব্যবহার হতো। প্রতিদিন মন ঘি খরচ হয়েছে আকবরের রন্ধনশালায়। আর মশলার ব্যবহার একথা বলাই বাহুল্য। এমন কোনো মশলার নাম খুঁজে পাওয়া শক্ত যা মুঘল রন্ধনশালায় ব্যবহার করা হয়নি। বাঙালির খাদ্য সংস্কৃতি প্রবাহমান নদীর জলের মতো, যার সাথে মিশেছে হয়তো অনেক কিছু, কিন্তু মাছ ভাত রয়ে গেছে আদিম পলিমাটির মতো।